নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। বিশ্ব ব্যাংকের প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, যে রিপোর্টের ভিত্তি হচ্ছে আমাদের দেশে ভারত থেকে অভ্যন্তরীণভাবে পাওয়া তথ্য, সেই রিপোর্ট বলছে যে গত এক দশকে উল্লেখযোগ্যভাবে ভারতে ব্যয় বৈষম্য কমেছে। বড়লোক আর দরিদ্র মানুষ, ধনী এবং দরিদ্র মানুষ, তারা কতটা ব্যয় করেন সারা দিনে বা সারা মাসে, তার মধ্যে যে ফারাক, সেই ফারাকটা কমে এসেছে। এই সূচকে দেখা যাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দিয়েছে, ভারত এখন বিশ্বের মধ্যে উপর দিক থেকে চতুর্থ স্থানে আছে। এখন আমাদের অভিজ্ঞতা কি তাই বলে? অনেকেরই অভিজ্ঞতা বলে তা হয়তো নয়, কিন্তু তথ্য যেভাবে পেশ করা হয়েছে সেটা তাই বলছে। যিনি সূচক দিয়ে বৈষম্যটা মাপা হয়, যিনি সূচকটা হচ্ছে খুব সরল। যিনি সূচক যদি শূন্য হয়, তার মানে হচ্ছে কোনো বৈষম্য নেই, জনসমষ্টির সকলের এক আয় বা এক কনজাম্পশন। আর এক যদি হয় যিনি সূচক, তার মানে হচ্ছে একজনই সমস্ত কিছু ভোগ করছেন, বাকিদের কারো কপালে কিচ্ছু নেই। ভারতের ক্ষেত্রে সূচকটা এসেছে 25.5, এটা বিশ্বের উপর দিক থেকে চতুর্থ। এটা পশ্চিম ইউরোপের যে দেশগুলো, যেগুলো বহু বছর ধরে যাদের আয় ব্যয়ের বৈষম্য জনসমষ্টির মধ্যে খুব কম, সেই তালিকায় ভারত চলে এসেছে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অর্থনীতিবিদ, অজিতাভ রায়চৌধুরী, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক, বিভাগীয় ডিন। আমাদের সঙ্গে রয়েছেন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক কুমার সরকার, উন্নয়ন বিদ্যার অধ্যাপক। স্বাগত দুজনকে এই অনুষ্ঠানে। অজিতাভ, আমি আপনাকে প্রথমে বলতে বলি, যে তথ্যটা আমাদের সামনে এসেছে, আমি একটু কয়েকটা ছবি একটু দর্শকদের জন্য দেখিয়ে দিতে চাইছি। প্রথমত, এই যে সারা পৃথিবীর যে ম্যাপ বেরিয়েছে, এখানে ভারত হচ্ছে 25.5 ভারত যিনি সূচকে রয়েছে। 27.9 হচ্ছে সব থেকে কম যে শ্রেণী, যেটা এখানে ভারত আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম ইউরোপের সমান সমান জায়গায় ভারত রয়েছে। কতটা উন্নতি ভারত করেছে যিনি সূচকে, এই 2011 সালে শেষ যখন মাপা হয়েছিল তখন 28.8, এখন 25.5। মনে রাখা দরকার, যত কম তত হচ্ছে উন্নতি, যত যিনি সূচক বেশি তার মানে বৈষম্য তত বেশি। এই হচ্ছে ভারতের অবস্থা। আরেকটি তথ্য জানিয়ে দেওয়া যে সাধারণভাবে পভার্টি, দারিদ্র বলতে যা বোঝায়, চূড়ান্ত দারিদ্র যেটা, সেটাও কিন্তু বেশ কমেছে ভারতে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছর। এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে অজিতাভ, আপনাকে আমি একটু বলতে বলবো এটা কিভাবে এটা মাপা হয়েছে, এবং এই মাপাটা সব আপনি অর্থনীতিবিদ হিসেবে এই যে তথ্যটা দেওয়া হচ্ছে, যে ইনফারেন্সটা দেওয়া হচ্ছে, যে সিদ্ধান্তটা আমরা টানছি, সেটা কতখানি ঠিক হচ্ছে সেটা আপনি একটু আমাদের। না, তুমি যেটা শুরুতে বললে জিনি ইন্ডেক্স, সেটা কিভাবে হয় সেটা একটা একটু ধারণা দিলে সুবিধা হয়। যে এটা হচ্ছে, ধরো আমি যদি পুরো যারা ব্যয় করেন, হ্যাঁ, সেই ব্যয় করাটাকে যদি আমি মানে দশমাংশে ভাগ করি, দশমাংশ করে, অর্থাৎ ডিসাইল করে, অর্থাৎ সবচেয়ে দরিদ্রতম 10%, তারপরে তার উপরের 10%, তার উপরের 10%, তার মানে পুরো আমি যে ব্যয় করছি, পুরো যে রেঞ্জটা, পুরো যে সমস্ত ব্যয়ের যে চিত্রটা, কিন্তু 10 ভাগে ভাগ করলাম। এবার যদি একেবারে তলার দিকের 10%, তারা যে যারা আছেন ব্যয়ে, তারা যদি 10% পুরো যে খরচা হচ্ছে ভারতবর্ষে, যে খরচা টোটালি হচ্ছে, অর্থাৎ সেটা কিন্তু হচ্ছে ভারতবর্ষে যতটা আয় হয়, আয়টা যেটা হয় সেটা, অর্থাৎ বা যে উৎপাদন হয়, সেটা কতগুলো ভাগে ভাগ হয়। তার মধ্যে একটা হচ্ছে যেটা আমাদের আমরা বলি হাউস হোল্ড, অর্থাৎ যে কোনো মানুষ বা পরিবার যেটা ভোগ করেন, সেটাকে আমরা বলি কনজিউমার এক্সপেন্ডিচার, অর্থাৎ ভোগ ব্যয়। তারপরে সরকারি ব্যয় আছে, আমাদের বিনিয়োগের ব্যয় আছে, তারপরে রপ্তানি বাণিজ্য ইত্যাদি, আমদানি ইত্যাদি রয়েছে। এতগুলো ভাগে কিন্তু যে উৎপাদনটা হয় সেটার উপরে মানুষ খরচা করে। আমি কিন্তু যে তথ্যটা নিয়ে আলোচনা হয়েছে ভোগ ব্যয়ের উপরে, আর ভোগ ব্যয় কতটা ধরা যেতে পারে, আমাদের পুরো ভারতবর্ষের যে উৎপাদন হয় তাতে ভোগ ব্যয়ের পরিমাণ প্রায় 62-63% ভোগ ব্যয়ের উপরে, অর্থাৎ বাকিটা হয় সরকার করেন, নয় বিনিয়োগে ব্যয় হয় ইত্যাদি। অর্থাৎ আমি এই যে 62% খরচা হচ্ছে, অর্থাৎ যদি 100 টাকা উৎপাদন হয়, টোটাল ভারতবর্ষে যদি 100 টাকা হয়, 62 টাকা হচ্ছে যে খরচাটা আমরা পরিবার ভিত্তিক ভাবে করি, ভোগ্যপণ্যের উপরে করি।
সেই জায়গায় বৈষম্যটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা প্রথম মাথায় রাখা দরকার। এবার এই যে সমগ্রভাবে যে ভোগ্য পণ্যের উপর খরচাটা হচ্ছে, সেই খরচা যদি এরকম হতো, একেবারে তলার 10% ভোগ্য পণ্যের উপর যে খরচা হয়, যে 10% আছে তারা 10%ই খরচা করেন। তারপরে যদি আমি 20% নিই, তারা কিন্তু 20% সমগ্র ব্যয়, 20% ব্যয় তারাই করেন। আবার তারপরে যদি করে, অর্থাৎ 10% যারা আছেন তারা 10%ই খরচা করেন, পরের 10% নিলে আবার সেই 20%ই ব্যয় করেন। অর্থাৎ প্রত্যেকে যে শতাংশে আছেন সেই শতাংশই তারা ব্যয় করেন। তাহলে তুমি যেটা বললে যে জিনি ইন্ডেক্স হচ্ছে একেবারে পারফেক্ট, অর্থাৎ প্রত্যেকটা শতাংশ ভাগে আমি যদি দেখি 10% ভাগ করলাম, প্রত্যেকে কিন্তু টোটাল খরচের ওইটুকুই ব্যয় করছেন। সেটাকে আমরা বলি, আমরা যদি করি তাহলে একেবারে সমপরিমাণে ব্যয় হচ্ছে, অর্থাৎ আমি যে অংশে রয়েছি অতটুকুই আমি ভোগ্য পণ্য ব্যয় করছি। অর্থাৎ এই নয় যে একেবারে উপরের যে 10%, আমিও যে খাচ্ছি আম্বানিও তাই খাচ্ছেন। হ্যাঁ, খাচ্ছি মানে ওই আর কি, মানে টোটাল আমার বাস্কেটে, অর্থাৎ আমি যে ভোগ্য পণ্যের একটা বাস্কেট তৈরি করে রেখেছি, তাতে যতগুলো জিনিস পুড়তে পারছি ও প্র্যাকটিক্যালি প্রায় ততগুলো জিনিসই পুড়তে পারছে। এই নয় যে যারা একেবারে উপরে আছেন 10%, তারা 40% নিয়ে বেরিয়ে গেলেন টোটাল খরচের, আর আমি ওই পড়ে রইলাম বাকি 90% অল্প অল্প করে খেলাম, 40% তাদের। এইটা হচ্ছে পারফেক্ট ইকুয়ালিটি, একেবারে সমতা। এবার আমাদের দেখাচ্ছে 22.5। তার মানে কি? তার মানে একটা ইনইকুয়ালিটি তো রয়েছে, অসাম্য রয়েছে। অর্থাৎ এই নয় যে প্রত্যেকে যে যে শতাংশ যে ভাগে আছেন তারা ওইটুকুই ব্যয় করতে পারছেন, তা নয়, কিছুটা তো বৈষম্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যত বৈষম্য বাড়বে তত কিন্তু বোঝা যাবে যে উপরের দিকে যারা আছেন তারা কিন্তু অসমভাবে ভোগ্য পণ্যে ভাগ বসাচ্ছেন। সেইটা 22.5 মানে আমাদের, যদি ওটা আগে এক সময় ছিল আমাদের 39, 45 এসব ছিল ভারতবর্ষে, তুমি 1993 থেকে দেখে, তুমি যদি এখন 1970-এর ডেটা দেখাও তাহলে সেটা 40-এর কাছাকাছি হয়তো হবে। অর্থাৎ সেদিক থেকে তো ভারতবর্ষের ভোগ্য পণ্যের ব্যয়ের যে অসাম্য একটা ছিল সেটা কমেছে। কেন কমেছে এই আলোচনাটা যদি দাও, সেটা নিশ্চয়ই তোমার পরবর্তী অংশে এই আলোচনাটা আসবে যে কমার পেছনে কারণটা কি। কিন্তু সাথে সাথে এটা মনে রাখতে হবে, আয় বা সম্পদ, আরো দুটো জিনিস মানুষের খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা মানুষের পক্ষে, যে তার আয় কতটা হচ্ছে। অর্থাৎ ব্যয় তো তিনি করছেন, তাহলে তার একটা সোর্স তো আছে যেখান থেকে তিনি আয় করছেন। এই আয়ে যদি আমি এবার সমস্ত আয়কে আমি 10 ভাগে ভাগ করি এবং সেখানে যদি এই জিনিটা বার করতে চাই যে আমি একেবারে দরিদ্রতম 10% আছি, আমি কতটা, এই যে পুরোটাকে যদি আমরা একটা বড় কেক ভাবি, কেকের কতটুকু অংশ আমি খাচ্ছি, এইটা যদি দেখি, সেই আয় বৈষম্য কিন্তু এখনো যথেষ্ট বেশি। ব্যয় বৈষম্য থেকে আয় বৈষম্য বেশি, অনেকটাই বেশি। আর সম্পদ যদি ধরি, তার কোনো তথ্য পাওয়া খুব মুশকিল। সেটা পিকেটিরা তাদের ইনইকুয়ালিটি ল্যাব থেকে তথ্য বার করেছেন, সেটা ভীষণ কন্টেস্ট করা হচ্ছে সরকারি তরফে। আবার কেউ কেউ বলছেন যে না, এটা যথেষ্ট একটা ভিত্তি আছে। সম্পদের বৈষম্য সেই তুলনায় সবচেয়ে বেশি হচ্ছে সম্পদের বৈষম্য, তারপরে হচ্ছে আয়ের বৈষম্য, ব্যয়ের বৈষম্য হচ্ছে সবচেয়ে তলায়। কিন্তু এখানে আমি পরবর্তীকাল আলোচনায় এই কথাটা আরো আসবো, জিনি যেটা নিয়ে আলোচনা হচ্ছে তার অনেকগুলো লিমিটেশন আছে। জিনি দিয়ে সবকিছু বোঝা যায় না। জিনিটা সবাই ব্যবহার করেন, কিন্তু জিনিটা অর্থনীতিবিদরা যারা আলোচনা করেন বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য নিয়ে, তারা জিনির উপর ভরসা করতে খুব একটা ভরসা করতে চান না। তারা অন্যান্য ইন্ডেক্স নিয়ে করেন, সেগুলো কি সেগুলো আলোচনার ক্ষেত্রে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করতে পারি পরবর্তীকালে। তো এইটুকু আমার প্রথম অংশে আমার বক্তব্য। সেগুলো নিশ্চয়ই আমি বোঝার চেষ্টা করবো, কারণ আমিও, আমার কাছে অজিতদা ধাঁধাটা এটাই যে ব্যয় বৈষম্য ভারতে একেবারে পশ্চিম ইউরোপের মতো কাছাকাছি হয়ে গেছে, এটা আমি আমার ভাবতে একটু অসুবিধা লাগে। যে তথ্যের ভিত্তিতে এটা দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে আমার প্রশ্ন জাগে সাংবাদিক হিসেবে। আমি তো অঙ্ক করে বার করতে পারবো না, কিন্তু চোখে যা দেখি সেটা ঠিক মনে হয় না। অশোকদা, আপনার প্রাথমিক বক্তব্য শুনি যে কথাটা যেভাবে বিষয়টা এসেছে সামনে আর কি, ব্যয় বৈষম্যে ভারত এখন পৃথিবীর মধ্যে 4র্থ শ্রেষ্ঠ স্থানে রয়েছে। হ্যাঁ, এই বিষয়ে কয়েকটা কথা প্রথমেই বলি। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই কথা বলেনি যে ভারত উপরের থেকে 4র্থ স্থানে রয়েছে। এই কথাটা ওয়ার্ল্ড ব্যাংক বলেনি। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের ব্রিফটা আমি পড়েছি, সেখানে ওই কথাটা বলা নেই। বলেছেন এই কথাটা, বা বলেছে এই কথাটা হচ্ছে পিআইবি, মানে
প্রেস ইনফরমেশন ব্যুরো। প্রেস ইনফরমেশন ব্যুরো ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্টটা বেরিয়েছে, ব্রিফটা আর কি, রিপোর্ট তো না, একটা ব্রিফ একটা, সেই ব্রিফটা থেকে পিক আপ করেছেন যে ব্যয় বৈষম্য 2011-তে ছিল 28.8, সেটা 2023-এ এসে 22-23-এর সার্ভে থেকে এসে ওটা হয়েছে 25.5। এবং এই 25.5টা পিআইবি একটা মজার জিনিস করেছে, সেটা পিআইবি কি করে করলো পিআইবির লোকেরাই বলতে পারবেন। ওরা যখন তুলনাটা করছেন তখন তুলনাটা করতে দিয়েছেন কিন্তু মানে আয়ের বৈষম্যের দিক থেকে, অর্থাৎ ব্যয় বৈষম্যকে তুলনা করেছেন আয় বৈষম্যের দিকে, এবং করে বলেছেন যে ভারত চতুর্থ স্থানে আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই কথা বলেনি। ওয়ার্ল্ড ব্যাংকের ব্রিফে এই কথা বলা আছে যে ব্যয় বৈষম্য ভারতে উন্নতি হয়েছে। 2011-তে 28.8 ছিল, এটা এখন 2023-এ এসে 22-এ এসে 25.5 হয়েছে। তারপরে বাক্যটাই হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি, অর্থাৎ আয় বৈষম্য কিন্তু ভারতবর্ষে বেড়েছে। 2004-এ কথা বোধহয় বলেছে, না হ্যাঁ, যে ছিল 52, সেটা 2023-এ এসে 62 হয়েছে। তারপরের লাইনটাতে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে যদি আমরা মজুরির স্যালারি অ্যান্ড ওয়েজ যদি বলি, ওয়েজের ইনইকুয়ালিটি যদি ভাবি দেখতে চেষ্টা করি, তাহলে উপরের দশক অংশে যারা আছেন, যেটা প্রফেসর রায়চৌধুরী বললেন, তাদের মধ্যে মিডিয়ান ওয়েজ, মিডিয়ান মানে 50% মানুষ যত মজুরি পান, একেবারে উপরের অংশে যারা আছেন তারা, আর একেবারে নিচের অংশে যারা আছেন তারা যত মজুরি পান, সেই যদি তুলনা করি তাহলে এটার একটার সঙ্গে আরেকটার 13 গুণ তফাৎ। এ কথা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বলেছে। কাজে প্রথম যেটা বলা দরকার দর্শক পাঠকের কাছে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক এই কথাটা বলেনি যে চতুর্থ স্থানে ভারত রয়েছে। দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে কনজাম্পশন ইনইকুয়ালিটি বা ব্যয় বৈষম্যের হিসেবটা ওয়ার্ল্ড ব্যাংক বের করেছে, এটা কিন্তু ভারতে যে হাউসহোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে হয়ে থাকে, যেটা সরকারি যে মানে সংস্থা রয়েছে, এনএসএস, ন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশন, স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, তাদের দ্বারা করা হয়। 2011-তে শেষ করা হয়েছিল, তারপরে 2017-18-তে করা হয়েছিল, কিন্তু সেটা সরকার প্রকাশ করতে দেয়নি। কিছুটা সংবাদে লিক হয়ে গিয়েছিল বলে কিছুটা জিনিস জানতে পেরেছিলাম, পুরোটা জানা যায়নি। এরপরে হয়েছে 2022-23-এ। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের তথ্যটা কিন্তু সরকারি তথ্য থেকেই নেওয়া, এটাও একটা জিনিস বলা দরকার। তৃতীয় যেটা বলা দরকার সেইটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা একটুখানি আমি মানে বলবো এই জন্যে যে একটা ব্যাপার এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক করেছে, যেটা এই যে আপনি যদি কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে যেটা হয়, মানে ব্যয় বৈষম্যের হিসেব যেটা হয়, সেটা যদি সরাসরি ওই এক্সপেন্ডিচার সার্ভে থেকে আপনি বৈষম্যটা মানে নির্ণয় করতে চেষ্টা করেন, হিসাব করতে চেষ্টা করেন, তাহলে দেখবেন ওই বৈষম্যটি আসছে কিন্তু 29.5। তাহলে প্রশ্ন উঠবে যে এই 29.5, আচ্ছা, এবং এটা সাধারণভাবে আমাদের চারপাশের যে দেশগুলো, পাকিস্তানের হচ্ছে 29.6, চীনের হচ্ছে 30, ভুটানের আমাদের থেকে একটু কম, নেপালের একই রকম, আমাদের 29.5-6 এরকম। কাজে এটা একই রকম। এটা যদিও যেটা প্রফেসর রায়চৌধুরী বললেন যে এটা আগের থেকে বেটার হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক তাহলে এই 25.5টা কি করে বের করলো। এইটা বের করতে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক একটি কাণ্ড করেছে, এবং সেটা একমাত্র ভারতের জন্য করেছে। এটা ভীষণ খুব বেশি করে বলা দরকার। সেটা এটা একটুখানি একটু ব্যাখ্যা করে বলতে হবে। সেটা এই যে ব্যয় বৈষম্য তো হচ্ছে সংসার চালাতে মানুষ যে খরচাটা করছে তাই, তার মধ্যে খাওয়া দাওয়া আছে, খাওয়া পড়া আছে, শিক্ষা, স্কুল পাঠানো থেকে সে স্বাস্থ্য, ঘর বাড়ি সারাই থেকে যাতায়াত, সব কিছু আছে, সব রকম কনজাম্পশন, সব রকম ব্যয়ের হিসেব সেখানে নেওয়া হয়। ওয়ার্ল্ড ব্যাংক এর সঙ্গে সরকারি তরফে যে ব্যয়টা করা হচ্ছে, যেটার যেমন রেশন, সেটাকেও যোগ দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস যোগ দিয়েছে, আরো দুটো জিনিস। একটা হচ্ছে যে স্কুলের ইউনিফর্ম যেটা দেওয়া হয় সেটাকেও যোগ দিয়েছে।
এবং তার সঙ্গে স্কুলের ছেলে মেয়েদের পাঠানোর জন্য যে জুতোও দেওয়া হয় আজকাল, বহু রাজ্যে দেওয়া হচ্ছে, প্রায় সব রাজ্যেই দেওয়া হচ্ছে সরকারি স্কুলে পাঠানোর জন্য, সেটাও যোগ দিয়েছে। তাতে কি হলো? তাতে একটা জিনিস হলো যে ঘরোয়া ব্যয়, হাউস হোল্ড কনজামশন এক্সপেন্ডিচার, তার সঙ্গে সরকারি ব্যয়টাও যোগ হয়ে গেল, অর্থাৎ কনজামশন এক্সপেন্ডিচারটা বেড়ে গেল। এটা কিন্তু খুব অদ্ভুত কথা যে মানে সরকারি, এটা কিন্তু মানে ঘরোয়া ব্যয় হচ্ছে যেটা মানুষ করে, আর সরকারি ব্যয় হচ্ছে যেটা সরকার করে। ওটা ঘরোয়া ব্যয়ের মধ্যে কিন্তু ধরা হয় না, পৃথিবীতে কেউ ধরে না, ওয়ার্ল্ড ব্যাংকও আজ পর্যন্ত ধরেনি, এটা প্রথমবার ধরল। আরেকটা জিনিস করেছে, এখানেই শেষ নয়, সেটা আরো মজার। সেটা হচ্ছে যে উপরের অংশে যারা আছেন, সহজ কথা যদি তাদের বলা হয় উচ্চবিত্ত বা বড় লোক, তাদের কনজামশন থেকে কিছু জিনিস বাদ দিয়েছে। কি বাদ দিয়েছে? যেমন বাদ দিয়েছে ডিউরেবলস, অর্থাৎ হোম থিয়েটার কিনেছেন সেটা বাদ, টেলিভিশন কিনেছে সেটা বাদ, গাড়ি কিনেছেন সেটা বাদ, এমনকি রিস্ট ওয়াচ এবং জুয়েলারি এগুলোও বাদ দেওয়া হয়েছে, হসপিটালাইজেশন এক্সপেন্সেস বাদ দেওয়া হয়েছে, এমনকি রেন্টাল যদি হয় সেটাও বাদ দেওয়া হয়েছে। এটাতে কি হলো? এটাতে হলো এই যে উপরের মানুষদের কনজামশনটা গেল কমে, তার মানে নিচের মানুষদের কনজামশনটা বেড়ে গেল সরকারি ব্যয়ের সূত্রে, আর উপরের মানুষদের কনজামশনের কিছু অংশ বাদ দেওয়ার ফলে তাদের কনজামশনটা গেল কমে, এবং এর ফলে বৈষম্যটা কমে প্রায় 4% কমে গিয়ে দাঁড়িয়ে গেল 25.5। এইটা হচ্ছে কিন্তু মূল জায়গা, এবং এটা কিন্তু প্রথমবার হয়েছে। এটা 2011 হিসেবে ছিল না, আর তার আগে আপনি যে কটা দেখালেন, যদিও আপনি আয় লিখেছেন ওখানে ওটা ব্যয় হবে, সেগুলো কিন্তু কোনোবারই এই ব্যাপারটা ছিল না। এটাও সেই জন্য বলা উচিত যে সত্যি সত্যি মানে যদি সরকার মানে স্পষ্ট হতো, সৎ হতো, তাহলে এটাও বলতে পারতো যে ওয়ার্ল্ড ব্যাংক এই কাণ্ডটা করলো কেন, সেই প্রশ্নটা করা উচিত ছিল। হয়তো এমন হতেও পারে যে ওয়ার্ল্ড ব্যাংককে বলা হয়েছে এটা করতে, যে কোনো না কোনোভাবে বৈষম্যটা কমিয়ে দেখার উদ্দেশ্য, সেটাও হতে পারে। এটা আমরা জানি না, জানা সম্ভব নয় হয়তো। কিন্তু এর পাশাপাশি যদি আমরা দেখি যে সাধারণভাবে কনজামশন এক্সপেন্ডিচার সারা পৃথিবীতেই ওই 25 থেকে 30-31-এর মধ্যে থাকে। আপনার ওই যে ম্যাপটা দেখালেন ওটাতেও মোটামুটি তাই আছে, আর কাছাকাছি। কাজেই ওইটা কিন্তু দেখাই যায় যে ওটা ওইরকমই হয়। সেই জায়গাতে মানে কিছু জায়গা আছে যেখানে 37-46 আছে, কিন্তু আয়ের বৈষম্য যদি আপনি দেখেন, যেটা অন্যান্য নানা হিসাব থেকে পাওয়া যায়, ভারতবর্ষে আয়ের বৈষম্য বের করা খুব কঠিন, কারণ আয়ের কোনো সার্ভে সেভাবে হয় না, কাজেই পরোক্ষভাবে বের করা হয়। সেখানে কিন্তু আয়ের বৈষম্য দেখা যাচ্ছে যে 52 ছিল, সেটা হয়ে গেছে 61। এবং যদি আপনি আরেকটা হিসেবও দেখেন, সেটাও দেখা যাবে, যেটা আমি আরেকটা তথ্য থেকে দেখলাম, সেটা এই যে যদি ওই কনজামশন এক্সপেন্ডিচার থেকে আপনি চেষ্টা করেন পার ক্যাপিটা ক্যালোরি কত, অর্থাৎ মানুষ কতটা ক্যালোরি সত্যি সত্যি পাচ্ছে, সেটাও যদি হিসেব করতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সেখানেও কিন্তু মানে উপরের যারা রয়েছেন তাদের তুলনায় নিচে যারা রয়েছেন সেই ফারাকটা বড্ড বেশি, অনেক বেশি। কাজেই যেটাকে আমরা ভাবার চেষ্টা করছি, যেটা সরকার বোঝানোর চেষ্টা করছে যে আমাদের সত্যি সত্যি বৈষম্য কমে গেছে ইত্যাদি, সেটা আসলে কিছুটা এই মানে জাগলারি এটাকে বলা যেতে পারে, আর কিছুটা সিম্পলি ভুল রিপোর্টিং মানে যেটা সরকার বলার চেষ্টা করছে। আপাতত এইটুকুই বলবো, তারপরে অসম্ভব মাপার অসুবিধে কি বলাই যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ অশোক দা, আমি নিজেই পুরো ব্যাপারটা খুব পরিষ্কার করে বুঝতে পারলাম। এটা ঠিকই তো, পিআইবি তো সরকারের পক্ষ নিয়ে বা সরকারের পক্ষে সুবিধাজনক হয় এইভাবে বিভিন্ন তথ্য ব্যাখ্যা করার চেষ্টা করে। আমি সেটা খেয়ে গেছিলাম আর কি আমরা বলি। আমি সেই চতুর্থ স্থানটা সেই বিচারে বলছিলাম, আমার উচিত ছিল সাংবাদিক হিসেবে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা পড়া, আমার পড়া হয়নি ঠিক। আর আপনি যেটা বললেন যে যেটা খুব সহজ বিষয়, দর্শকদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে বৈষম্য কিভাবে কম দেখানো যায়,
যদি গরিব মানুষের কনজাম্পশনের মধ্যে তার নিজের খরচের সঙ্গে আমি রেশন থেকে সরকার যেটা দিচ্ছে প্রায় বিনা পয়সায়, জুতো দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে বাচ্চাদের, সেগুলো যোগ করে দিলাম, বড় লোকের খরচ থেকে গাড়ি, হোম থিয়েটার, জুয়েলারি, রিস্ট ওয়াচ, দামি দামি জিনিস বাদ দিয়ে দিলাম, তাহলে তো অনেক কম দেখাবেই। আমার যেটা প্রশ্ন, যেটা অশোক আপনাকেই জিজ্ঞেস করছি, আমি রজত বাবুদার কাছে পরে যাবো, খুব সংক্ষেপে যদি এটা বলেন। এটা ওয়ার্ল্ড ব্যাংক, আপনি বলেন ওয়ার্ল্ড ব্যাংক এটা প্রথমবার করেছে এবং একমাত্র ভারতের জন্য করছে। এরকম ভাবে কি ওয়ার্ল্ড ব্যাংককে প্রভাবিত করা যায় বা করার চেষ্টা হয়? এটা আগেও যে হয়নি তা নয়, ভারতের ক্ষেত্রে বোধহয় হয়নি, কিন্তু আপনার মনে থাকবে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট ছিলেন একসময় আমাদের ইয়ে ছিলেন, আমাদের অর্থনীতিবিদ কৌশিক বসু ছিলেন, তারপরে বোধহয় চিফ ইকোনমিস্ট ছিলেন পল রোমার, নোবেল লরিয়েট ইকোনমিস্ট। তিনি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটা ওই ধরনের হিসেবের উদ্দেশ্য ইজ অফ ডুইং বিজনেস, সেটা চিলির ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টের প্রতিবাদে উনি মানে চাকরি ছেড়ে দিয়ে ত্যাগ করেছিলেন, রিজাইন করে বেরিয়ে গেছিলেন। কেন এই জিনিস ওয়ার্ল্ড ব্যাংকে হয়েছে আগে, অন্তত একটা উদাহরণ আমাদের জানা আছে এরকম, মানে অন্তত আমার জানা আছে, আরো উদাহরণ হয়তো আছে, আমি অতটা মনে করতে পারছি। কাজে এই ঘটনা যে ঘটে না তা নয়, এই ধরনের জিনিস করা যায়, যে সম্ভব হয় সেটাও ঘটনা। এটাই, এটা একেবারে অসম্ভব যে জিনিস তা নয়। অজিতাবুদা, আমি অশোকদার যে বক্তব্য আপনি শুনলেন, আমি এই বিষয়টা একটু আপনার মতামত জানতে চাইছি, উনি যেটা বললেন সে বিষয়ে আপনার কি মত? মানে ওয়ার্ল্ড ব্যাংকের যদি আমি তথ্য দেখি, ওয়ার্ল্ড ব্যাংক মানে এটা শুধু নয়, অর্থাৎ চাকরির যদি ডেটা দেখি, বা আমি অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ আমাদের অসংগঠিত ক্ষেত্রে কত আছে যার ডেটা পাওয়া খুব মুশকিল, এইগুলো না ওয়ার্ল্ড ব্যাংক কতগুলো জিনিস করে যেগুলোকে ওরা মানে এক সিনারিও অনুযায়ী, অর্থাৎ আমি যদি জিনিসটা তথ্য নেই, আমি যদি সেটা ইম্পিউট করি, অর্থাৎ আমি যদি বসিয়ে দিই পারিপার্শ্বিক কিছু তথ্য থেকে, তার একটা ডেটা পাওয়া যায়। কিছু যদি আনুমানিক ভিত্তিতে করি, তার কিছু ডেটা পাওয়া যায়। তবে ওয়ার্ল্ড ব্যাংকের একটা জিনিস ওরা করে, ওরা অল্টারনেটিভটা দেয়, যাতে অর্থাৎ আমি যদি এইগুলোকে ধরে করি তার কি হয়, এগুলোকে না ধরে করি কি হয়, ইউজুয়ালি করে। আমি এই রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খ দেখিনি, কিন্তু যদি এরকম একটা তথ্য থাকে, অর্থাৎ আমি তো ভোগ্যপণ্যের ব্যয়কে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রয়োজনীয় নেসেসিটিস, আরেকটা হচ্ছে নেসেসিটি ছাড়া লাক্সারি, অর্থাৎ যেটা না হলেও চলতে পারে। অর্থাৎ এই দুটো ভাগে ভাগ করে যদি আমি একটা নেসেসিটির উপর খরচার, যেটা গরিব মানুষের জন্য খুব সত্যি, সেই জায়গাটা যদি দেখি, তাহলে বৈষম্য একরকম ভাবে মেজার করা যায়। অর্থাৎ আমি একেবারে নেসেসিটি এক্সপেন্ডিচার গুলো আমি নিলাম, প্রয়োজনীয়, আর আবার ডিউরেবল যেগুলো আমি বলি, অর্থাৎ যেগুলো আর কি আমি ভোগ্যপণ্য এক্ষুনি ক্রয় করে ব্যয় করে ফেললাম, সেটা ইমিডিয়েট কনজাম্পশন, সঙ্গে সঙ্গে খরচা হয়ে যাচ্ছে। আর একটা ফার্নিচার কিনলাম, বা আমি একটা টেলিভিশন কিনলাম, মোবাইল ফোন, সেটা তো একদিনে খরচা না, চলে। তো এই জিনিসগুলোকে যদি আমি ধরে করি, তার আরেক রকম বৈষম্যের ভাষাটা অন্যরকম হবে। এখন একটা যেটা জিনিস হয়, যে আমি যদি নেসেসিটিস ধরি, প্রয়োজনীয় একদম খরচের অংশটা ধরি, তাহলে যেটা হয় যে আমি অনেক আয় করি, কিন্তু প্রয়োজনের জন্য যেটা, অর্থাৎ আমি যদি প্রয়োজনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস ইত্যাদি দেখি, তার খরচ তো ওরকম লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে না, কারণ তার তো একটা লিমিট আছে। অর্থাৎ আমি তো ইচ্ছা করলেই আমি মাসে 5 কেজি চাল খাই, ইচ্ছা করলে ওটা 10 কেজি করতে পারবো না। বা আমার জামা কাপড়ের উপর খরচা, বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসের খরচা, আমার একজনের একটি সন্তান, আমি তো 5টি সন্তানের ব্যয় দেখাতে পারবো না। অর্থাৎ কতগুলো যদি নেসেসিটিস দেখি, এটা খুব স্বাভাবিক যে উপরের দিকের মানুষের নেসেসিটিস এর খরচা ক্রমশ কিন্তু শতাংশ হিসেবে কমতে থাকে, আর গরিব মানুষের যেটা শতাংশ সেটা বেশি থাকে, এবং বেশি অনেক দিনই থাকে। এবং সুতরাং আমি যদি ওই দিকের যদি খরচার যদি তুলনা করি, তাহলে মনে হবে যে বাহ, এ তো নিত্য প্রয়োজনীয় জিনিস তো শতাংশ ভাগে অনেকটা শতাংশ হয়ে যাচ্ছে, কারণ এ তো ব্যয় করতে হচ্ছে অনেকটাই তার খরচের অংশ। সেই জায়গাটা দিয়ে যদি আমি দেখি, তাহলে কিন্তু মনে হবে অসাম্য কমে গেছে, স্বাভাবিক। কিন্তু আপনি আগের বার যখন বলছেন, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, সেটা হচ্ছে যে জিনি কোএফিসিয়েন্টটাই যথেষ্ট
ভালো সূচক কিনা বা নির্ভরযোগ্য সূচক কিনা বৈষম্য মাপার, সেটা নিয়ে আপনি একটু কিছু বলছেন? সেটা না মানে জিনি কোএফিসিয়েন্ট কি, মানে একটা সংখ্যা তোমাকে দিচ্ছে, অর্থাৎ এই যে পুরো এতগুলো মানুষ রয়েছে, তারা বিভিন্ন অংশে আছেন, তাদের বৈষম্য মাপা হচ্ছে কি একটা নম্বর দিয়ে একটা নম্বর দিয়ে যদি মানুষের সামাজিক অস্তিত্বকে আমি বিচার করি, তাহলে যে কোনো মানুষ এটা বলতেই পারেন যে আমার সামাজিক অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি পারিপার্শ্বিকের অনুযায়ী আমার কি, সেটা আমি বুঝবো। একটা সংখ্যা কি সেটা রিফ্লেক্ট করতে পারে? সুতরাং মানুষ মানে অন্যান্যরা যারা আয় বৈষম্য নিয়ে চিন্তা করে বা ব্যয় বৈষম্য যাই বলি, বৈষম্য নিয়ে আলোচনা করে, অনেকগুলো জিনিস এখন অন্যভাবে চিন্তা করা হয়। যেমন ফস্টার গিয়ার থরবেক বলে তিনজন অর্থনীতি এবং স্ট্যাটিস্টিশিয়ান মিলে যেটা করেছেন, তারা তাদের ইন্ডেক্স তৈরি করেছেন। তাতে আর কি নানা রকম জিনিস করা যায়। অর্থাৎ আমি ব্যয় যে হচ্ছে, ব্যয়ের বৈষম্যের বিভিন্ন ভাগে চিন্তা করতে হবে, ব্যয় বৈষম্যের ইন্টেন্সিটিটা চিন্তা করতে পারি, কতটা ওই যে যেটা বলছি যে উপরের 13 গুণ বেশি খরচা করি বা 14 গুণ বেশি, এই একটা হতে পারে। আরেকটা হতে পারে আমি যেটা দেখতে পারি যে আমি একটা অ্যাভারেজ যে খরচা করি একটা শতাংশে, মানে একটা অংশে, ধরুন দরিদ্রতম 30% আর উচ্চতম 30%, এর অ্যাভারেজের মধ্যে গ্যাপটা বা এর মানে যে তফাৎটা আছে সেটা কতটা বাড়ছে বা কমছে। অর্থাৎ একটা সংখ্যা দিয়ে না করে আমি বিভিন্ন সংখ্যা দিয়ে বিভিন্ন অংশের মধ্যে যে তফাৎটা আছে, যে গ্যাপটা আছে, যে বৈষম্যটা আছে, সেটা ভেঙে ভেঙে চিন্তা করতে পারি। অর্থাৎ এইখানে এই ভেঙে ভেঙে চিন্তা করার যেটা সুবিধা, সেটা হচ্ছে আমি যে এই যে কমছে, এই যে আয় বসে একটা সংখ্যা দিয়ে বললাম আমার 30 ছিল 25 হলো, এবার এই যে দরিদ্রতম 10% তাদের অবস্থার যে উন্নতিটা, আর যে একেবারে উপরের দিকে 10 বা 20% তাদের যে খরচ বা তাদের আয়ের যে মানে উন্নতি বা অবনতি যেটা হয়েছে, সেটাকে যদি তুলনা করি, তাহলে জিনিসটা অনেক ভালো দেখায় না, বুঝতে অনেক সুবিধা হয় না। একটা সংখ্যা তো নয়, আমি ভেঙে ভেঙে ভাগ করে করে বিভিন্ন অংশের যে গ্যাপ বা যে বৈষম্য, যাতে তফাৎ, সেটাকে ধরবার চেষ্টা করতে পারি। সেই চেষ্টাটা আমার মনে হয় অনেক ফলপ্রসূ চেষ্টা। কারণ আমি তাহলে আমি আসলে বৈষম্যগুলো কেন বার করছি, আমার তো এটা দিয়ে কোনো নীতি নির্ধারণ করা, অর্থাৎ বেসিক্যালি আমাদের মতো দেশে সরকারের একটা ভূমিকা তো অস্বীকার করতে পারি না। এই যে বলা হলো রেশনের জন্য খরচা করা, বা সরকার যে সাবসিডি দেন, হ্যাঁ, যে বিভিন্ন ধরনের খরচা করেন, মিড ডে মিল স্কিমে ব্যয় করছেন, যেখানে স্কুলে খরচা হচ্ছে, বিনা পয়সায় সাইকেল দিচ্ছেন, অনেকগুলো খরচা তো হচ্ছে, এটা সরকার ব্যয় করছেন। তো এই ব্যয়গুলো যেটা আমি দেখছি, তো সেইটার ইম্প্যাক্টটা কি পড়ছে, অর্থাৎ সেইটাকে যদি আমি ধরতে চাই, তাহলে কিন্তু আমাকে আরেকটু ডিসেগ্রিগেট ভাবে, অর্থাৎ আরেকটু ভেঙে ভেঙে নিয়ে চিন্তা করতে হবে। ভেঙে ভেঙে নিয়ে যদি আমি দেখতে পারি, তাহলে কিন্তু আলোচনাটা ফলপ্রসূ হয়। জিনিসটা বুঝতে হবে, আমি তো একটা নীতির কথা ভাবছি যে এটা দিয়ে আমার পরবর্তীকালে কি নীতি নেওয়া যেতে পারে। এবার আমি বলে দিলাম ব্যয় বৈষম্য 30 থেকে 25 হচ্ছে, তাহলে হচ্ছে তাতে আমার নীতিতে কি চেঞ্জ করা উচিত, কোন অংশের উপর আমার খরচাটা বেশি করা উচিত, কোন জিনিসগুলোতে ওরা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় না লাক্সারি গুডস, কোন জায়গাটা বৈষম্যটা বেড়েছে, কোন জায়গাটা ধরতে হবে, এটা কি আমি কিছু বুঝতে পারলাম না। সুতরাং একটা সূচক, একটা নম্বরই হয়, সেটা দিয়ে কিন্তু মানুষ যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, চারিদিকে আমরা চলাফেরা করছি, তাদের অস্তিত্বের যে একটা তাদের সম্মুখ ধারণা, তাতে কোনো প্রভাব ফেলে না। সেটা একটা আলোচনার মধ্যে আসতে পারে, সেটা আমরা প্রচারের একটা আলোকে নিয়ে আসতে পারি, কিন্তু সাধারণ মানুষের অস্তিত্বের যে জায়গাটা, সেই জায়গাটা কতটা এফেক্ট করে, সেটা এফেক্ট করে যদি আমরা একটু ভেঙে ভেঙে নিয়ে আলোচনাটা করি, সেই জায়গাটা কিন্তু জিনিস সূচক করে না। ওইটা দেখতে খুব সুন্দর লাগে, পট করে কমে গেল, বেড়ে গেল। আলোচনার জন্য তো বিশেষ করে সরকারি মহলে আলোচনা করতে অনেক সুবিধা, রাজনৈতিক মহলে আলোচনা করতে সুবিধা হয়ে যায়, এই দেখো একটা কি হলো, সাধারণ মানুষের সাথে তার সাথে মেলাতে পারেন না নিজেকে, জায়গাটা এই জন্য গন্ডগোলটা এই জায়গা। ঠিক এই অঙ্কগুলো দেওয়ার মধ্যে এক ধরনের একটা প্রচার লক্ষ্য থাকে যে সরকার খুব ভালো পারফর্ম করছে, সেটা দেখানো যায়। কিন্তু আমি যদি দারিদ্র্যের কথাই ধরি, এই যে ওয়ার্ল্ড ব্যাংকের পভার্টি ইকুইটি রিপোর্ট, এটা আমি দেখছিলাম যে $2 মানে $2 16 সেন্ট বা এরকম কিছু 25 সেন্ট, এটা নিচে হলে বলছে দারিদ্র্য সীমা, চরম দারিদ্র্য। এখন সেখানেও তো প্রশ্ন ওঠে, ধরো যাক আমাদের দেশের ক্ষেত্রে 100 টাকাই ধরা হলো,
100 টাকা যদি দারিদ্র সীমা হয়, তাহলে আমি 50 টাকা হলে যতখানি গরিব, 99 টাকা হলে ততখানি গরিব তো নয়। কিন্তু সেটা তো 100 টাকার নিচে যখন বলা হচ্ছে তখন তো সেভাবেই বলা হচ্ছে, সংখ্যাটা একটা সংখ্যা দিয়ে বলা হচ্ছে। সেটা সেই সমস্যা তো আছে যেটা আপনি বললেন, বাস্তব ছবিটা তো একটা ফিগার দিয়ে কখনো না, আসে না। সেখানে সুদীপ্ত একটা জিনিস হচ্ছে যে আজকে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস মানে বেঁচে থাকার জন্য যে জায়গাটা দরকার একটা মানে মোটামুটি চুরি ডাকাতি না করে বেঁচে থাকতে পারি, এই পরিস্থিতিটা যদি আমি আগের থেকে আরো বেশি সংখ্যক লোক মনে করেন হ্যাঁ আছি, সেটা একটা জিনিস। আর আমি যে ক্রমশ দেখছি যে আমি তো বেঁচে আছি, ঠিক আছে, আমি চুরি ডাকাতি না করে আমি একটা সংসার নির্ভর করতে পারছি, কিন্তু আমার চতুর্দিকে কিছু আছে অংশ যারা ফুলে ফেপে উঠছেন, সাংঘাতিক একটা আমার চোখে পড়ছে। সেই ধারণাটা বা সেই ফিলিংসটা তো আসল, সেই জায়গাটা তো আসল, সেই জায়গাটা কি একটা সংখ্যা দিয়ে নির্ধারণ করা যায়? এবং এটা আমি সবসময় মনে করি আগের থেকে নিঃসন্দেহে, আমি যদি 1960, 70, 80-তে চিন্তা করি, সেখানে মানুষ দৈনন্দিন জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, যে জিনিস নিয়ে বেঁচে থাকা যায় তাতে যে খরচা হতো, যে সংখ্যক মানুষ যেভাবে বাস করতেন, তার থেকে আগের থেকে সিচুয়েশন নিঃসন্দেহে ভালো হয়েছে, এটা নিয়ে কোনো ডিবেট করা উচিত না। কিন্তু তার মানে এই নয় যে আমি ক্রমশ এই ধারণাটা আমার মনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে কিনা যে আমি তো মানে আমার অংশটা ঠিক আছে আরেকটু বেটার হচ্ছে, কিন্তু আমার পাশে আরো 10টা লোক আছে, খুবই কম সংখ্যক কিন্তু তারা আছে, তাদের যে উন্নতি, তাদের যে মানে জাগ জমাট যেটা আমি চোখের সামনে, সেই প্রতিফলনটা আমার কাছে আরো বেশি ভাবে প্রতিভাত হচ্ছে। সেই জায়গাটা পভার্টি গ্যাপ, পভার্টি রেশিও দিয়ে কি বোঝা যায়? বোঝা যায়। ভালো হচ্ছে তো আমিও মানছি, তুমিও মানছো, খালি চোখেও তো দেখা যাচ্ছে। ঠিক ঠিকই, সেই জন্যই তো বারবার আমার মনে প্রশ্ন যাচ্ছে যে ব্যয় বৈষম্য নিশ্চয়ই ভারত আগের থেকে কমেছে, কিন্তু ব্যয় বৈষম্যের নিরিখে ভারত পশ্চিম ইউরোপের গুলোর মতো জায়গায় গিয়ে পৌঁছেছে, সেটা ওই যেটা আপনি বললেন, এটা আমার অভিজ্ঞতা বলছে না, চোখে দেখে কথা আমি বুঝতে মনে হচ্ছে না। কিন্তু যেটা আপনি বললেন যে হ্যাঁ আজ থেকে 30 বছর 40 বছর আগের তুলনায় সাধারণভাবে মানুষ ভালো আছে, সব মানুষই আগের থেকে ভালো আছে, খুব গরিব মানুষ আগের থেকে নিশ্চয়ই ভালো আছে। কলকাতার রাস্তায় আগে ভিকিরি দেখা যেত, এখন ভিকিরি কার্যত দেখা যায় না। আগে মানুষ আগে আগে বন্যার ত্রাণের সময় যে কোনো পুরনো জামা কাপড় দিলেই নেওয়া হতো, এখন বন্যার ত্রাণে বলা হয় যে নতুন জামা দিন, নতুন শাড়ি দিন, পুরনো পরা মানুষের পরা যেমন নেবে না। একেবারে তলার স্তরটা উঠে এসছে, কিন্তু যেটা অজিতাভদা বলছেন উপরের স্তরটা অনেক বেশি উপরে উঠে গেছে এবং বৈষম্য বেড়েছে। অশোকদা, আপনার কাছে আমি এইটা নিয়ে জিজ্ঞেস করছি যে যখন আমাদের অভিজ্ঞতার সঙ্গে, প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে সরকারের তথ্য পরিসংখ্যান মেলে না, তখনই আমরা সংশয় প্রকাশ করি, সংশয় আসে মনে, ব্যাপারটা কি, এই তথ্যগুলো এলো কোথা থেকে? আপনি চমৎকারভাবে বললেন যে ওয়ার্ল্ড ব্যাংক যে হিসেব এবার করেছে, সেটা কি বলবো, মানে রিপোর্টিং এ এটাকে বলা হয় যে আধা রিপোর্টিং করা, মানে আমি কিছু আমার সুবিধা মতো ভাবে ব্যাপারটাকে সাজিয়ে দিলাম আর কি, খুব সেরকম একটা ব্যাপার করা হয়েছে বলে মনে হচ্ছে। এর কি বিশ্বাসযোগ্যতা মার খাবে না ওয়ার্ল্ড ব্যাংকের? মানে আপনি যেটা বললেন, এটা যখন লোকে জানছে, আমি যখন জানলাম, আমাদের দর্শকরা জানবেন, তখন এর বিশ্বাসযোগ্যতা কি আমি থাকবে? আমি খালি একটা জিনিস বলবো, অশোকবাবু তো বলতে পারবেন, আমি রিপোর্টটা দেখলে বুঝতে পারবো ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু 3-4টে জিনিস বার করে, অর্থাৎ আমি যদি এটাকে ইনক্লুড করি কি হবে আর যদি না নিয়ে কি হবে, এরকম ভাবে ইউজুয়ালি বার করে থাকে যাতে ওদের ক্রিটিসিজমটা কম হয়। এবার সেটা করেছে কিনা দেখতে হবে, করলে কি হবে, আমি অর্থাৎ সরকার একটা অংশ তুলে নিয়েছে কিন্তু রিপোর্টে হয়তো অন্য অংশটা রয়েছে, সেটা দেখাচ্ছে না। এটা আমি জানি না, আমি অত ভালো করে রিপোর্টটা পড়ি। সেটাও করেছে এবং সেটা করেই ওইটা বলা হচ্ছে যে 29.5 হচ্ছে আসলে। এবং তারা বলছে যে কিন্তু আমরা ওই যেহেতু যেটা আপনি বললেন প্রফেসর রায়চৌধুরী, যে এসেনশিয়াল খরচাগুলোর দিকে আমরা নজরটা দিচ্ছি, সেই জন্য ঘড়ি কিনেছে কিনা বড় লোকেরা, কিংবা জুয়েলারি কিনেছে কিনা, ওটা তো আমাদের কাছে খুব, ওগুলো স্টোর অফ ভ্যালু, মানে ওগুলো থাকবে সে ধরনের জিনিস, কাজে ওটা তো কনজামশন এক্সপেন্ডিচারের মধ্যে ধরা উচিত নয় বলে ওরা বাদ দিয়েছে। এবং এই কাণ্ডটা এর প্রথমবার করেছে, এর আগে কখনো করেনি। আমি এই গরিবির কথাটায় আসি, গরিবির কথাটার একটা অদ্ভুত কনোটেশন আছে, মানে একটা অদ্ভুত ব্যঞ্জনা আছে, এবং সমাজে এই ব্যঞ্জনাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটাও আমাদের খুব পরিষ্কার করা দরকার। সবসময়ই দেখবেন এই যে বলা হয় যে যখন হয় গরিবী রেখা, সমাজে একটা ধারণা তৈরি হয় যে গরিবী রেখার উপরে যে আসে তার মানে সে গরিব নয়। এই ধারণাটা কিন্তু অর্থনীতিবিদেরা বলেন না,
অর্থনীতিবিদেরা বলেন যে আমরা একটা রেখা তৈরি করেছি যেটা একেবারে অ্যাবসলিউট পভার্টি, মানে চূড়ান্ত গরিবীর একটা নির্দিষ্ট সীমা। তার নিচে যারা আছে তারা একেবারে মানে বলা যায় যে মানুষের তর অবস্থায় রয়েছে, তারা মানবেতর অবস্থায় রয়েছে বলে আমরা তাদেরকে আলাদা করে চিহ্নিত করার চেষ্টা করছি। এটা নানা জনে নানাভাবে করেছেন আমাদের দেশে। সেই 1972 না 74 সাল থেকে দান্ডেকার হ্রদ থেকে শুরু করে তার হিসেব পুরনো গল্প অনেক চলেছে তার। ওয়ার্ল্ড ব্যাংক একটা সিম্পল জিনিস করে, সেটা হচ্ছে যে আগে বলতো $1, তারপরে বলতো $2, তারপরে এক সময় হলো $2.85, এখন $3, এসব নানা সময় করে। এটা প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে যে সেই হিসেবে ভারতের গরিবই সত্যিই কমেছে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু এর উপরেই যারা রয়েছেন তারা কি আসলে গরিব নয়? এইটা হচ্ছে প্রসঙ্গটা হচ্ছে যে তাদের অবস্থাটা কি, এবং তাদের তুলনায় বাকিদের চারপাশে যারা যেটা দেখছেন তাদের অবস্থাটা কি, সেইটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে বলা যায়। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই যে পভার্টির কথাটা তুলেছে, সেখানে ওরা বলেছে যে $3 হিসেবে দেখলে ভারতের পভার্টি 5% চলে এসেছে, কিন্তু ভারতের পভার্টিকে এখন আর $3 হিসেবে দেখা যাবে না, মানে চূড়ান্ত গরিবী এটাকেই আমাদের আরেকটু উপরে তুলতে হবে। কারণ ভারত এখন মিডল ইনকাম কান্ট্রি, এবং মিডল ইনকাম কান্ট্রি হলে একটা নরমেটিভ জায়গায় আমাদের এটাকে বলতে হয় যে তাহলে সত্যি সত্যি গরিবীর রেখাটা আমরা কিভাবে ভাববো। সেটা করতে গিয়ে বলেছে এখন ভারতের যদি গরিবী বার করতে হয় সেটা 5.85, মানে ধরে নিন $6 কাছাকাছি হবে। তার যদি আমি হিসেব করে দেখি তাতে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে তাতে 35% ভারতের মানুষ কিন্তু ওই রেখার নিচে আছে। এখন এই রেখাটা কোথায় দাঁড় করাবো, সেটা যত নিচে দাঁড় করাবো তত মানুষের সংখ্যাটা কমে যাবে, যত উপরের দিকে নিয়ে যাব তত তার তলার সংখ্যাটা বেড়ে যাবে। এটা $3 করব না $6 করব নাকি $4 করব, এটা একটা আমরা যাকে বলি নরমেটিভ প্রশ্ন, মানে আমরা কি জন্য কিভাবে জিনিসটাকে দেখব। ওয়ার্ল্ড ব্যাংক এখন নিজেই বলছে ভারতের মতো মিডল ইনকাম, কাছাকাছি মিডল ইনকামের দিকে যাচ্ছে, এরম একটা অবস্থাতে মিডল ইনকাম কান্ট্রির অলমোস্ট জায়গায় চলে গেছে। এরম অবস্থাতে ভারতে কিন্তু $3 বা $2 তো নয়, বরং $6 কাছাকাছি জায়গায় দেখতে হবে। এটাও একটা বড় বিষয়, মানে সেটাও একটা জিনিস। এখন সেই জন্যে ওই হিসেব না করে অন্য অনেকে নানা রকম ভাবে গরিবীর কথা বলছেন, যে একটা নতুন ফ্রেজ তৈরি হয়েছে, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি। অর্থাৎ শুধু মানে ক্যালোরি দিয়ে হবে না, শুধু কনজাম্পশন এক্সপেন্ডিচার দিয়ে হবে না, তার সঙ্গে মানে এটাও দেখতে হবে যে তার বাড়িতে টয়লেট আছে কিনা, তার বাড়িতে পাইপের জল আছে কিনা, তার বাড়িতে বিদ্যুৎ আছে কিনা। এইসব করে একটা নীতি আয়োগ একটা বের করেছে, এবং তার যে ইন্টেলেকচুয়াল ফ্রেম, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল পভার্টি কি করে করা হবে, সেটা আবার সেই বিদেশ থেকে এসেছে, ইত্যাদি হয়েছে। এখন সেখানেও প্রশ্নটা উঠেছে এই যে সত্যি সত্যি যদি দেখি যে পাইপ আছে বাড়িতে, কিন্তু জল আসে দিনে একবার, এবং সেটা আধ ঘন্টা। ভারতবর্ষের চিত্রটার এইটা হচ্ছে কিন্তু একটা খুব বড় মানে ছবি, যে ছবিটা নিয়ে আলোচনা কম হয়। সেটা এই যে আমরা যখন বলি যে ভারতবর্ষের মানে জনকল্যাণ পৌঁছেছে দুয়ারে দুয়ারে, আমরা কিন্তু ওইভাবে বলি। অর্থাৎ সেটা হচ্ছে যে কত বাড়িতে পাইপের জল আছে, তার মানে হলো কত বাড়িতে পাইপ পৌঁছেছে এবং কল বসেছে। কত ঘন্টা জল আসছে এটা কিন্তু মাপা হয় না। কত বাড়িতে বিজলি আছে, তার মানে হলো কত বাড়িতে বিদ্যুতের লাইন বসেছে এবং বাল্ব আছে, সুইচ আছে। তার মানে এই নয় কিন্তু যে সে 24 ঘন্টা রাত দিন 7 দিন বছর ভর বিজলি পাচ্ছে কিনা। এই পরশুদিনের আগের দিনের খবর বোধহয়, উত্তরপ্রদেশের বিজলি মন্ত্রী একটা কোথায় জায়গায় গিয়েছেন, সেখানে লোকেরা বিক্ষোভ দেখাচ্ছে যে সব গ্রামে গ্রামে আপনারা বিজলি পৌঁছে দিয়েছেন, এবং তারা কিন্তু তাদের সমর্থকরাই বিক্ষোভ করছেন, কিন্তু আমাদের দিনে 2 ঘন্টা বিজলি আসে। কাজে আমাকে যদি সত্যি সত্যি ওই দিকগুলো নিয়ে ভাবতে হয় যে আমাদের জীবনযাত্রার মানটা কোন জায়গায় গেল, সেখানে যে ধরনের জিনিস নিয়ে আজকাল আলোচনা হচ্ছে আমার খুব হাসি পায়। এই জন্যে যে আমাদের মানে প্যারামিটারগুলো, ইন্ডিকেটরগুলোই মধ্যেই খুব গোলমেলে ব্যাপার আছে।
কত বাড়িতে টয়লেট আছে। আসলে রান্নার গ্যাসের ক্ষেত্রে একই জিনিস আছে, কানেকশন কত দেওয়া হয়েছে সেই সংখ্যাটা বলা হয়, কিন্তু সিলিন্ডার তারা বছর একটাও পান না, কিনতে পারেন না। এবং আমি যত জায়গায় ইন্টারভিউ করছি, মানে এটা তো ঠিকই যে পাইপ থাকা না থাকা, টয়লেট থাকা না থাকা, অর্থাৎ সুলভ বা গভর্নমেন্টের যে কি বলে নির্মল স্বচ্ছ যোজনা ইত্যাদি যাই হোক না কেন, অর্থাৎ এটা একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হিসেবে আমরা বলি। নেসেসারি কন্ডিশনটা তো ফুলফিল করতে হবে, তারপর তো সাফিসিয়েন্ট। অর্থাৎ পাইপটা না হলে জলের প্রশ্নই ওঠে না, টয়লেট না হলে তো উন্মুক্ত জায়গায় লোকেরা যাবে, তাদের ডেসিক্রেশন হবে। তো এইটাকে একেবারে অস্বীকার করাটা বোধহয় উচিত নয়। অর্থাৎ আমার মতে অনেক খামতি রয়েছে। অর্থাৎ যোজনাগুলো হয়, নানা রকম যোজনা হয়, অর্থাৎ আবাস যোজনায় ঘর তৈরি হচ্ছে, তার টয়লেট নেই। আবাস যোজনায় জলে পাইপলাইন হচ্ছে, তার জলের কানেকশনই দেওয়া হলো না। কিন্তু ওই নেসেসারি কন্ডিশনটা ফুলফিলড হলে আমি বলবো একটা উন্নতি হচ্ছে আমার মতে। তারপরে নিশ্চয়ই উন্নতির জায়গায় খামতি রয়েছে, এটুকু তো বলা যেতে পারে। এটা আমি মনে করি এটা একটা বিতর্কের বিষয়। আপনি তো বিষয়টা তুলেছেন বলে ভালো। সেটা হচ্ছে যে এই বিতর্কটা হয়েছিল যখন আমরা একটু তাত্ত্বিক দিকে চলে যাচ্ছি, যাওয়া হয়তো সুবিধা হচ্ছে না, কিন্তু তবু বলি। সেটা হচ্ছে যে এক সময়তে সবাইকে বলা হয়েছিল যে স্কুলে যাচ্ছে না কেউ, স্কুলে তো যায় না, স্কুলে তো বেশিরভাগ ছেলে মেয়ে যায়ই না, কাজে স্কুল বাড়াতে হবে, মাস্টার বাড়াতে হবে, স্কুলের বাড়ি বাড়াতে হবে, সবাইকে স্কুলে পৌঁছতে হবে। আজ মোটামুটি আজকে সবাই স্কুলে যায়, এই পরিস্থিতি পৌঁছে গেছে। এবং সেই পরিস্থিতি আজকে পৌঁছয়নি, সেটা আজ থেকে প্রায় বছর 10-12 আগেই পৌঁছে গেছে। আলোচনাটা কিন্তু এইদিকে শিফট করেনি যে স্কুলে সবাই যাচ্ছে কিন্তু শিখছে না কিছুই। আমাদের দেশের আলোচনার পাবলিক ডিসকোর্সের একটা সমস্যা হচ্ছে, এবং সেটা ব্যুরোক্রেসি তৈরি করা বলে আমি মনে করি। কারণ ডেটাগুলো এইভাবে তৈরি হয় এবং সেই ডেটাগুলোই মানুষের কাছে দেওয়া হয় এবং মানুষ তখন সেই নিয়ে আলোচনা করে, যেখানে কভারেজটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা ঠিক যে কভারেজ খুব গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। যে গ্রামে বিদ্যুৎ নেই, যে গ্রামে রাস্তা নেই, সে গ্রামে রাস্তা হতে হবে। কিন্তু ক্রমশ এটাও ঘটনা যে কভারেজ সত্যি সত্যি অনেক বেড়ে গেছে, কিন্তু কোয়ালিটি সেইটা বাড়েনি। অথচ আপনি যদি মাল্টি ডাইমেনশনাল পভার্টি দেখেন, নীতি আয়োগের এবং তার পিছনে অক্সফোর্ডের সাবিনা আলকের এদের কাজ আছে, তারা বলছেন যে পাইপের জল গেছে মানে পাইপের কানেকশন আছে কিনা, তাতে তার মান বেড়ে যাচ্ছে। কেউ তো প্রশ্ন করতেই পারে, আরে ভাই পাইপ আছে কিন্তু জল তো নেই। কাজে এই প্রশ্নগুলো তোলার প্রয়োজন আছে এই জন্যে যে আজকে ভারতবর্ষের 75 বছর পরে, স্বাধীনতার পরে, আমরা কভারেজ নিয়ে যতটা চিন্তিত ততটা চিন্তিত নয় যে কভারেজ হয়ে যাওয়ার পরে সার্ভিসের গুণমান কিন্তু বাড়ছে না। এবং সেটা যে নতুন সমস্যা তা নয়, এই সমস্যাগুলো অনেকদিন আগে থেকেই লোকেরা তুলেছেন, বলেওছেন যে হ্যাঁ সবাইকে স্কুলে পাঠাতে পারো, কিন্তু স্কুলে যদি না শেখে তাহলে সেটার মানেটা কি? এটাকে তাত্ত্বিক ভাষায় বলে মানে ইনক্লুশন হলো, কিন্তু আনফেভারেবল ইনক্লুশন হলো, মানে তোমাকে স্কুলে আনা হলো। এখানে একটা জাস্ট যদি ইন্টারভিউ করি, এইটা হচ্ছে আমাদের অর্থনীতির যে আমরা যে পড়াই ছেলে মেয়েদের ছোটবেলা থেকে, একটা বেসিক সমস্যা। আমরা কোয়ান্টিটি নিয়ে অনেক জিনিস আলোচনা করি, সমস্তটাই হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি, কোয়ান্টিফিকেশন। কোয়ালিটির প্রশ্নটা যে মুহূর্তে আসে, আমাদের টেক্সট বুকে কোয়ালিটির আলোচনা প্রায় অ্যাবসেন্ট। অর্থাৎ অর্থনীতির এটা গোড়ায় গলদ আছে। আলোচনার মূলে যে কোয়ালিটির প্রশ্নটা কিন্তু অ্যাবসেন্ট ইন মেনি ডাইমেনশন। মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি আলোচনা করতেই আমি পারি। আমি সাধারণ যে অর্থনীতির চর্চা হয় সেখানে কোয়ালিটি ডাইমেনশনটা অনুপস্থিত অলমোস্ট 80% আলোচনায়। তো গোড়ায় গলদ থাকলে তো সেটা ক্রমশ বিভিন্নভাবে তার প্রতিফলন ঘটবে। গোড়ায় গলদ অর্থাৎ শেষে তার প্রতিটি স্টেপে তার গলদটা চোখে পড়বে, সেটাই হয়ে দাঁড়াচ্ছে আমার মতে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে রাজনীতিটা, মানে বিশেষ করে দলীয় রাজনীতি, সরকারি রাজনীতি, এটা কিন্তু এইটাকে ব্যবহার করছে সারাক্ষণ। এবং তারা মানুষের কাছে ওই তথ্যগুলো দিয়ে বলার চেষ্টা করছে দেখো আমরা কতটা উন্নতি করেছি। কিন্তু যদি মাটিতে গিয়ে দেখা যায়, তখন দেখা যাবে যে সত্যি সত্যি কভারেজ হয়েছে, কোয়ালিটি হয়নি। কভারেজ অনেকটাই হয়েছে, আমি একেবারে একমত,
সত্যি সত্যি ভারতের ৯৭% থেকে ৯৮% বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে। বিদ্যুৎ মানে তার পৌঁছেছে, বাল্ব পৌঁছেছে, সুইচ পৌঁছেছে, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু যদি মেজার করেন যে কোন কোন রাজ্যে কতটা ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকে, সেটা দেখা যায় দক্ষিণ ভারতের কয়েকটা রাজ্য আর হিমাচল প্রদেশ। বাকি জায়গাতে বিদ্যুৎ পশ্চিমবঙ্গ অনেকটা উপরে, কোনো সন্দেহ নেই, আমাদের এটাও বলতে হবে। পশ্চিমবঙ্গ কিন্তু এখন গ্রাম মানে শহরে তো বটেই, গ্রামেও দেশের মধ্যে র্যাঙ্কিং করলে অনেক উপরে, মানে তুলনায় উত্তর ভারতের বহু জায়গা, মহারাষ্ট্র ইত্যাদি জায়গায়, সেন্ট্রাল ইন্ডিয়া, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা অত্যন্ত নিচে রয়েছে। মানে একটা উদাহরণ হিসেবে বললাম যে সত্যি সত্যি কি অবস্থা আর কি। এবারে এই প্রসঙ্গ থেকে যদি আমরা এই ওয়ার্ল্ড ব্যাংকের এই হিসেবের দিকে আসি, সেটা হচ্ছে যে ওই যেটা উনি খুব সুন্দর বললেন যে একটা সংখ্যা দিয়ে বললে লোকের খুব মনে হবে যা বুঝে গেছি, কিন্তু আসল চিত্রটাকে বলতে গেলে অনেকটা বিবরণের মাধ্যমে বলতে হয়। যে আসল চিত্রটা মানুষের জীবনের এটাই, যে গরিবী অ্যাবসলিউট পভার্টিটা কমেছে, কিন্তু যদি দেখেন যে সত্যি সত্যি মানুষের এই PLFS তো করে এখন, লেবার ফোর্স সার্ভেতেও মজুরি হিসেব হয়, মজুরির হিসেব যদি দেখেন ৫০% থেকে ৭০% মানুষের মজুরি কিন্তু ২০,০০০ টাকা নিচে ব্যক্তি প্রতি মাসিক। এটা কেউ বলতেই পারে যে হ্যাঁ এ তো গরিব নয়, কিন্তু এ কি, তার একটা একটা বাংলা শব্দ তাহলে লাগে। অর্থাৎ আমাদের গরিবীর ধারণাটাও কিন্তু ৬০-এর দশকের ধারণায় রয়ে গেছে, যে সত্যি সত্যি খালি পায়ে চলে, ছেঁড়া ধুতি, একবেলা খায়, সেই জায়গা থেকে গরিবী অনেক কমেছে। প্রত্যেকের পায়ে চটি আছে। আজকে সত্যি সত্যি খালি পায়ে চলা মানুষ দেখা যায় না। আমরা ছোটবেলায় নৃত্য দেখি সব জায়গাতেই। সুদীপ্ত। ধন্যবাদ দর্শকদা, অজিতদা আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলো জিনিস আপনাদের থেকে আজকে আমি শিখলাম, দর্শকরা যারা মন দিয়ে শুনছেন তারাও নিশ্চয়ই শিখবেন। অজিতদার কাছ থেকে শুনলাম যে অর্থনীতির চর্চায় কোয়ালিটি, গুণমান নিয়ে আলোচনা খুব কম, কোয়ান্টিটি, পরিমাণ নিয়ে আলোচনা বেশি হয়। এক্স্যাক্টলি সেই জন্যই ওই ব্যয় বৈষম্য যে কথা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে ব্যয় বৈষম্য গত 11 বছরে 1 দশকে 28.8 থেকে জিনি সূচকে ভারত 25.5-এ পৌঁছেছে। এতে আমরা প্রচুর চর্চা করছি, সংবাদ মাধ্যমে অনেক লেখালেখি হচ্ছে, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করছি না যে ব্যয় বৈষম্য যে বাপা হচ্ছে গরিব মানুষের ব্যয়ের মধ্যে সরকারের দেওয়া রেশন এবং বিনা পয়সায় সাইকেল জামা যুক্ত করা হয়েছে, আর বড় লোকের ব্যয় থেকে হোম থিয়েটার, ঘড়ি, গাড়ি ইত্যাদি বাদ দেওয়া হয়েছে। এই বোঝাগুলোর ক্ষেত্রে, বোঝা মানে আন্ডারস্ট্যান্ডিং বলছি, এই বোঝার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে আমাদের একটা অবদান আছে। আমার এখানে স্বীকার করা উচিত যে আমরা অনেক সময় সাংবাদিকরা এই সহজ একটা ফিগার, যেটা অজিত বলে, একটা তথ্য দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা, সেখানে একটু বিস্তারিত কি আলোচনা করলে অনেক কিছু আমরা বুঝতে পারি আসলে। ধন্যবাদ দুজনকে, দর্শকদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এই ধরনের অনুষ্ঠান আমাদের নিশ্চয়ই সমৃদ্ধ করে, অন্তত বুঝতে সাহায্য করে আসলে। থ্যাংক ইউ ভেরি মাচ দুজনকে। থ্যাংক ইউ।